হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমাদের টপিক হচ্ছে AWS অটো স্কেলিংয়ের প্র্যাকটিক্যাল। আমরা আজকে পুরো প্র্যাকটিক্যাল কনফিগারেশন করব, কীভাবে অটো স্কেলিং কনফিগারেশন করতে হয় আমি টোটাল জিনিসটা আজকে দেখাবো, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা সেটাও আমরা দেখব। ওকে, সো আমি রেকমেন্ড করব যে আপনি যদি আমার আগে থিওরি ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা আগে দেখুন, তাহলে আপনার এই প্র্যাকটিক্যাল ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আমি লিঙ্ক আপনাকে ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো। সো ফার্স্ট অফ অল আমি আপনাকে বলে দিই যে অ্যাকচুয়ালি আমি কি করতে চলেছি, অ্যান্ড আশা করছি যে আপনি অটো স্কেলিং সম্পর্কে জানেন। আমি তবু এখানে ছোট্ট করে একটু বলে দিচ্ছি, বিকজ আমি এর আগে থিওরি ভিডিওতে ডিটেলে ডিসকাস করেছি অটো স্কেলিংয়ের থিওরিতে। সো অটো স্কেলিং হচ্ছে বেসিক্যালি অটোমেটিক্যালি কোনো মানে রিসোর্সকে বাড়ানো বা কমানো। আমি যদি একটা এক্সাম্পল দিই, যে সাপোজ আপনার কাছে একটা এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েব সার্ভার আছে, ঠিক আছে, আপনার এখানে ওয়েবসাইট চলছে। এবার এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যখন লোড বাড়ছে, সাপোজ এখানে এইসব ইউজার আছে, এই ইউজাররা ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করছে, ঠিক আছে। তো যখন অনেক ইউজার আপনার ওয়েব সার্ভারকে অ্যাক্সেস করছে, আপনার সার্ভারে লোড বাড়ছে এবং আপনার সার্ভার যখন আর লোড নিতে পারছে না, তখন আপনার ওয়েবসাইটটা আনরিচেবল বা ওপেন হচ্ছে না, এরকম সিচুয়েশান মানে আসতে পারে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এরকমই হয়, যখন কোনো ওয়েবসাইট ওপেন হয় না। সো তার একটা রিজন সার্ভার রেসপন্স না করলে এটা হতে পারে। সো আমরা কি চাইছি, আমরা চাইছি যে যখনই লোড বেড়ে যাবে এই সার্ভারের, ঠিক আছে, এই সার্ভারের লোডটা যখনই বেড়ে যাবে তখন কি হবে, অটোমেটিক্যালি আরেকটা সার্ভার চলে আসবে, অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু এটা ক্রিয়েট করব না, অটোমেটিক্যালি এই ওপরের সার্ভারটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার এই যে ইউজারের যে লোডটা আছে সেই লোডটা এখানে ডিভাইড হয়ে যাবে, দুটো সার্ভারের উপরে লোডটা ডিভাইড হয়ে যাবে। ওকে, তো এই জিনিসটাই বেসিক্যালি আজকে আমরা এখানে কনফিগারেশন করব এবং আমি আপনাকে টোটালি দেখাবো যে অ্যাকচুয়ালি কীভাবে কি কাজ করছে। সো আশা করছি যে ডায়াগ্রামটা থ্রু দিয়ে আপনি বুঝতে পেরেছেন যে আমি অ্যাকচুয়ালি আজকে কী করব। সো অটো স্কেলিং কীভাবে কাজ করে সেটাও আমাদেরকে বুঝে নিতে হবে। সো সাপোজ আপনার ওয়েব সার্ভার আছে একটা, ঠিক আছে, এই সার্ভারের একটা কনফিগারেশন আছে। কনফিগারেশন বলতে কিছু র্যাম আছে, কিছু আপনার হার্ড ডিস্ক কিছুটা, এবং মানে একটা যে কনফিগারেশন হয় আমি জাস্ট বলে রাখলাম। ওকে, তো অটো স্কেলিংয়ে যেটা বেসিক্যালি হয়, আমাদেরকে দুটো জিনিস কনফিগারেশন করতে হয়। একটা হচ্ছে লঞ্চ কনফিগারেশন এবং আরেকটা হচ্ছে অটো স্কেলিং গ্রুপ। এই দুটো জিনিস আমাদেরকে কনফিগারেশন করতে হয় এবং তারপরে আমাদের এই জিনিসটা কাজ করা শুরু করে। ওকে, এবং এর সাথে আরও একটা জিনিস কনফিগারেশন করতে হয়, সেটা হচ্ছে ক্লাউড ওয়াচ। সো আমি ক্লাউড ওয়াচের ওপরেও ভিডিও বানিয়েছি, আপনি সেটা গিয়ে দেখতে পারেন। সো আমরা এখানে ক্লাউড ওয়াচের কোনো কনফিগারেশন করব না, আমি একদম বেসিক ইজিভাবে আপনাকে দেখাবো যাতে কনসেপ্টটা আপনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি অটো স্কেলিং কীভাবে কাজ করে। সো এই দুটো সম্পর্কে আমি জাস্ট ছোট্ট করে বলে রাখছি। লঞ্চ কনফিগারেশন যেটা আছে সেটা হচ্ছে যখন আপনার এই যে সার্ভারটা আছে, এই সার্ভারে যখন লোড বেড়ে যাবে, যখন এই যে ইউজাররা আছে, এই যে ইউজাররা দেখতে পাচ্ছেন, এরা আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, ঠিক আছে, এরকম যখন হাজার হাজার ইউজার আপনার ওয়েবসাইটে আসছে, আপনার সার্ভারে লোড বাড়ছে, লোড বাড়ার পরে কি হবে, আমি চাইছি যে নতুন আরও একটা সার্ভার এখানে ক্রিয়েট হয়ে যাক ওপরে, ঠিক আছে, মানে ওপরে বা পাশাপাশি যেরকমই বলুন না কেন, মানে নতুন যেন একটা সার্ভার ক্রিয়েট হয়ে যায়। আবার যখন এই সার্ভারে লোড বেড়ে যাবে এই সার্ভারে, তখন আবার একটা নতুন সার্ভার এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, এবং এই সার্ভারগুলোর যে কনফিগারেশন হবে সেইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার লঞ্চ কনফিগারেশনের উপরে। মানে আপনার সার্ভারের র্যাম কত হবে, সার্ভারের সিপিইউ কত হবে, সার্ভারে কি টাইপের ফাইল কি থাকবে। ওকে, তো এই সমস্ত জিনিসের কনফিগারেশন থাকবে হচ্ছে লঞ্চ কনফিগারেশনে। আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমি প্র্যাকটিক্যালটা দেখাবো, সেখানে গেলে আরও আপনি ডিটেলসে বুঝতে পারবেন। ওকে, তো এই একটা জিনিস আমাদেরকে করতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এখানে এএসজি বা অটো স্কেলিং গ্রুপ এটাকে বলা হয়। অটো স্কেলিং গ্রুপ বেসিক্যালি সার্ভারকে মনিটর করতে থাকে। ওকে, মানে এখানে আপনাকে টোটালি কনফিগারেশন করতে হবে যে কোন সিচুয়েশন আসলে আপনার এই যে সার্ভারগুলো যে ইনক্রিজ হচ্ছে। ওকে, শুধুমাত্র যে ইনক্রিজ হয় এরকম না, ডিক্রিজও হয়ে যায় যখন আপনার সাপোজ এই সার্ভারে মানে লোড নেই। ঠিক আছে, লোড বলতে কি, তিনটে সার্ভারে আপনার দেখা যাচ্ছে যে খুব একটা বেশি লোড নেই, মানে দুটো সার্ভার সেই লোডটাকে সামলাতে পারবে, অটো স্কেলিং মনিটরিং করবে সার্ভারগুলোকে এবং দেখবে যে এই এখন যে লোড আছে সেটাই দুটো সার্ভার মিলে মনিটরিং করতে পারবে, তো অটো স্কেলিং একটা সার্ভারকে অটোমেটিক্যালি টার্মিনেট করে দেবে। এরকমভাবে যদি দেখে যে আমার লোড আরও কমে গেল রাতের দিকে, যে এই সার্ভারটারও আর দরকার নেই, এখন একটা সার্ভারই হ্যান্ডেল করতে পারবে, তখনও সেকেন্ড সার্ভারটাকেও কিন্তু টার্মিনেট করে দেবে, অ্যান্ড শুধু মিনিমাম একটা সার্ভার অল টাইম থাকবে, বিকজ একটা সার্ভার যদি না থাকে তাহলে তো আপনার ওয়েবসাইট চলবেই না। ওকে, তো অটো স্কেলিং কিন্তু ইনক্রিজও করে ডিক্রিজও করে, এবং সেই টোটাল কনফিগারেশনটা মানে কোন জিনিসের ওপরে বেস করে আপনার এই ইনক্রিজ হবে ডিক্রিজ হবে, এই জিনিসটা অটো স্কেলিং গ্রুপের মধ্যে কনফিগারেশন করতে হয়।
ওকে, খুব সিম্পল একদম কনসেপ্ট এবং খুব সিম্পলভাবে আমি আপনাকে দেখাবো অ্যান্ড প্র্যাকটিক্যালিও দেখাবো যে সার্ভার ইনক্রিজ হচ্ছে কিনা ডিক্রিজও হচ্ছে কিনা। সো ডায়াগ্রামটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি অ্যান্ড আমি আমাদের কনসোলের মধ্যে চলে এসেছি। ওকে, সো আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বলবো যে কি কি করতে হয় অ্যাকচুয়ালি অটো স্কেলিং কনফিগারেশন করার জন্য। ওকে, এবং আরও একটা জিনিস বলে রাখি, অটো স্কেলিং যখনই কনফিগারেশন করতে হয় অ্যাকচুয়ালি তার সাথে আমাদেরকে লোড ব্যালেন্সিংও কনফিগারেশন করতে হয়। ওকে, আমি এখনও লোড ব্যালেন্সিংয়ের ওপরে মানে আপাতত এখনও ভিডিও বানাইনি। সো ইন ফিউচার আমি এরপরে লোড ব্যালেন্সিংয়ের ওপরে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটো ভিডিওই বানাবো। সো সেখানে আমরা আরও ডিটেলে অটো স্কেলিং কনফিগারেশন করতে পারবো, বিকজ অটো স্কেলিং শুধুমাত্র নিজে নিজে কাজ করে না, তার সাথে লোড ব্যালেন্সিং বা যেটাকে ইএলবি বলা হয়, ইলাস্টিক লোড ব্যালেন্স, ঠিক আছে, এই দুটো জিনিস একসাথে কাজ করে। সো আমরা এখানে শুধুমাত্র অটো স্কেলিংটাই দেখছি, বিকজ এই জিনিসটা যদি বুঝে যান তাহলে আপনি পরের যে আমি প্র্যাকটিক্যাল ভিডিও বানাবো সেখানে আপনি মানে আরও ইজিভাবে বুঝতে পারবেন। সো প্রথম স্টেপ যেটা আছে সেটা হচ্ছে আপনাকে একটা সার্ভার বানাতে হবে, সেটা আপনার লিনাক্সের বা উইন্ডোজের হতে পারে, আপনার উপর ডিপেন্ড করে হচ্ছে, বাট আমি রেকমেন্ড করবো উইন্ডোজের উপরে বানান, যদি প্র্যাকটিসের জন্য করেন তাহলে আপনার মানে সুবিধা হবে করতে। ওকে, কেন হবে সুবিধা আমি বলে দিচ্ছি। সো এইটা হচ্ছে আমার সার্ভার, আমি অলরেডি একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি এবং কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আশা করি আপনি জানেন, বিকজ আমি এর আগে অনেকবার দেখিয়েছি এই জিনিসগুলো। সো ফার্স্ট অফ অল আপনি একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করলেন, করার পরে এই EC2 ইনস্ট্যান্সের যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে কোনো একটা জায়গাতে রেখে দিতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। কীভাবে পাসওয়ার্ড নিতে হয় এগুলো আশা করি আপনি জানেন, এখানে কানেক্টে ক্লিক করতে হয়, করার পর RDBতে গিয়ে এখানে গেট পাসওয়ার্ড করে নিতে হয়, তো এগুলো আমি ডিটেলে কিছু বলছি না, আশা করি এগুলো জানেন আপনি। ঠিক আছে, তো পাসওয়ার্ডটা যখন দেবে সেটা কপি করে একটা জায়গাতে সেফভাবে রেখে দেবেন, বিকজ অটো স্কেলিং যখন কনফিগারেশন হয়ে যাবে তখন আপনি এই পাসওয়ার্ডটা নিতে পারবেন না, ঠিক আছে, কেন নিতে পারবেন না আমি দেখাচ্ছি পরে। সো ফার্স্ট অফ অল একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট হবে, তো আমি এটাকে সিলেক্ট যখনই করব দেখুন এটা হচ্ছে পাবলিক আইপি। ওকে, সো এই পাবলিক আইপিটা কপি করে যদি আমি এখানে ওপেন করি দেখুন একটা পেজ ওপেন হচ্ছে। ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমার সার্ভার, এই হচ্ছে আমার সার্ভার যেটা আমি এইমাত্র ক্রিয়েট করেছি EC2 ইনস্ট্যান্স। তো এই যে সার্ভারটা আছে এর মধ্যে আমার একটা ওয়েবসাইট আমার চলছে, সাপোজ এইটা হচ্ছে আমার সেই ওয়েবসাইটটা, আমি জাস্ট একদম সিম্পল একটা HTML এর দিয়ে মানে কোডিং দিয়ে বানিয়েছি, দিস ইজ অটো স্কেলিং অ্যান্ড এরকম নিচে স্কিলজিলা বাংলা লেখা আছে। ওকে, তো সাপোজ এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট, তো এইটুকানি জিনিস আপনাকে করতে হবে। ফার্স্ট অফ অল একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করবেন এবং তার পাসওয়ার্ডটা নিয়ে নেবেন, অ্যান্ড এই যে ওয়েবসাইটটা আছে এটা না করলেও চলবে, বিকজ এটা জাস্ট আমি বোঝানোর জন্য করেছি, আপনি যদি এটা না করেন তবুও চলবে। আমাদের যেটা দেখতে হবে যে সার্ভার ইনক্রিজ হচ্ছে কিনা এবং ডিক্রিজ হচ্ছে কিনা, এই যে পার্টটা আছে, এই যে ওয়েব পেজটা আসছে এর উপরে আমি আলাদা একটা প্রজেক্ট বানিয়ে আপনাকে পরে অন্য ভিডিওতে দেখাবো। ওকে, তো EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করা হলো প্রথম স্টেপ। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে একটা AMI ক্রিয়েট করতে হবে। সো AMI কি এবং AMI অ্যাকচুয়ালি কী কাজে লাগে এটার উপরেও আমি ডিটেলে ভিডিও বানিয়েছি, সো আপনি আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন অথবা আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো আপনাকে ডিসক্রিপশানে। ওকে, সো AMI ক্রিয়েট করার জন্য আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে অ্যান্ড অ্যাকশানে গিয়ে এখানে দেখুন ইমেজ অ্যান্ড টেমপ্লেট আছে, এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করতে হবে। করার পর একটা AMI নাম দিয়ে দিন, আমি এখানে সাপোজ এটার নাম দিয়ে দিচ্ছি উইন্ডোজ 2016। ওকে, আমার ওটা 2016 চলছে সার্ভার, সো ডেসক্রিপশান কিছু দিচ্ছি না, বাকি এখানে কোনো কিছু কনফিগারেশন আমি আর মানে চেঞ্জেস কিছু করছি না, জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। সো AMI ক্রিয়েট হওয়ার জন্য সাকসেসফুলি ক্রিয়েটেড দেখাচ্ছে, বাট এটা এত তাড়াতাড়ি ক্রিয়েট হয় না অ্যাকচুয়ালি। এটা যদি আপনি এই সাইডে গিয়ে AMI যে অপশান আছে এখানে যদি যান তাহলে এখানে দেখতে পাবো আমরা, আচ্ছা এখানে AMI তে যখন আমি আসলাম এখানে দেখুন এটা এসেছে এবং এখানে দেখাচ্ছে পেন্ডিং। ওকে, সো AMIটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, AMIটা ক্রিয়েট হতে একটু টাইম নেয়, তো এখানে আপনি চাইলে একটা নাম দিতে পারেন, আমি এখানে উইন্ডোজ 2016 এইভাবে লিখে দিচ্ছি। ওকে, সো এই হচ্ছে আমার AMI। সো আমাদেরকে এখানে একটুখানি ওয়েট করতে হবে আমাদের এই AMIটা যতক্ষণ না ক্রিয়েট হচ্ছে। তো একটা AMI ক্রিয়েট হতে বেসিক্যালি মিনিমাম জেনারেলি টাইম নেয় 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট নিতে পারে। সো এটা হয়ে যাক, আমি ততক্ষণ মানে তারপরে আপনাকে আবার ডিটেলে কী কী করতে হবে সেগুলো বলছি। সো আমি কিছুক্ষণ ওয়েট করেছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্যাটাস অ্যাভেলেবেল দেখাচ্ছে, সো আমার AMIটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আপনি যখন AMI ক্রিয়েট করবেন আপনাকেও কিছুক্ষণ ওয়েট করতে হবে, মিনিমাম 3 থেকে 4 মিনিট ওয়েট করতে হয় অ্যান্ড AMIটা ক্রিয়েট হয়ে যায়। সো এটা গেল হচ্ছে আমার AMI ক্রিয়েট করার পদ্ধতি।
অ্যান্ড এরপরে আমি একটা জিনিস বলে রাখি, যখনই আপনি এএমআই ক্রিয়েট করবেন তখন এই স্ন্যাপশটে দেখবেন একটা কিন্তু স্ন্যাপশট ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি। ওকে, তো এটাকেও কিন্তু আমাদেরকে মনে করে পরে ডিলিট করতে হবে। তো স্ন্যাপশট বেসিক্যালি হচ্ছে আপনার ব্যাকআপ ক্রিয়েট হয়েছে একটা। তো আমি চলে যাচ্ছি আবার ইনস্টান্সে, আমাদের এএমআই ক্রিয়েট হয়ে গেছে। এইবার যেটা করব, এই যে সার্ভারটা চলছিল এই সার্ভারটা আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি রাখতেও পারেন, বাট আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, বিকজ এই সার্ভারটা নিয়ে আমাদের আর কোনো কাজ নেই আপাতত। অ্যান্ড এই সার্ভারের যে আইপি আছে এটা রিফ্রেশ করলে কিন্তু আমার এই ওয়েব পেজটা ওপেন হচ্ছে। তো আমি এখন এটাকে টার্মিনেট করে দিচ্ছি। ওকে, সো আমি যখন অটো স্কেলিং কনফিগারেশন করব তখন আমার এই অটোমেটিক্যালি সার্ভারটা নিজে থেকেই ক্রিয়েট হয়ে যাবে, আমাকে কিছু করতে হবে না। তো এএমআইটা ক্রিয়েট করার জন্যই আমি এই সার্ভারটাকে বানিয়েছিলাম। সো এটা টার্মিনেট হয়ে গেছে। তো এইবার যেটা করব সেটা হচ্ছে অটো স্কেলিং গ্রুপ কনফিগারেশন করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে এই লঞ্চ কনফিগারেশন ক্রিয়েট করতে হবে। সো অটো স্কেলিংয়ের কনফিগারেশন বেসিক্যালি আপনার EC2 ইনস্টান্সের যে ড্যাশবোর্ড থাকে, মানে এখান থেকে সার্ভিসে গিয়ে যে EC2 ইনস্টান্স আমরা ওপেন করি সেই একই জায়গাতে আপনার এই নিচের দিকে যদি মেনু স্ক্রল করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন যে অটো স্কেলিং আছে। তো এখানে দেখুন প্রথমেই আছে লঞ্চ কনফিগারেশন। সো এখানে ক্লিক করলাম। এইবার এখানে আমাদেরকে একটা কনফিগারেশন করতে হবে যে যখনই আমার সার্ভারে লোড বাড়বে তখন নতুন যে সার্ভারটা লঞ্চ হবে, সাপোজ এই যে সার্ভারটা আছে এই সার্ভারে যখনই লোড বেড়ে যাবে এরপরে তো আর একটা সার্ভার ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এই সার্ভারের কনফিগারেশন কি হবে সেটাই আমাকে এই লঞ্চ কনফিগারেশনের মধ্যে করতে হবে। সো ফার্স্ট অফ অল এখানে ক্লিক করব ক্রিয়েট লঞ্চ কনফিগারেশন, অ্যান্ড এখানে একটা নাম দিয়ে দিবেন। ওকে, নামটা এমন দেবেন যাতে আপনি বুঝতে পারেন। সো আমি এখানে LAUNCH লঞ্চ ড্যাশ দিয়ে CONF, আপনি নিজের ইচ্ছা মতো নাম দিতে পারেন, আমি জাস্ট এখানে একটা নাম দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমাকে দেখুন এখানে অ্যামাজন মেশিন ইমেজ বলে আসছে, বা যেটাকে AMI বলা হয়। সো এই কারণেই আমি AMIটা ক্রিয়েট করেছিলাম। ওকে, তো AMI এখান থেকে আপনাকে ক্লিক করলেই আপনার যে AMIটা আছে সেটা এখানে দেখাবে। উইন্ডোজ 2016 আমি নাম দিয়েছিলাম। অ্যান্ড এগুলো ছাড়া কিছু মার্কেট প্লেসের AMI দেখায়, তো এগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমাদের যে AMIটা আছে সেটা আমি সিলেক্ট করলাম। করার পরে এইখানে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে সার্ভার টাইপ বা ইনস্ট্যান্স টাইপ যেটা আছে, মানে কনফিগারেশন কি হবে, র্যাম কতটা হবে, CPU কতটা হবে, এইগুলো। সো এটা টোটালি ডিপেন্ড করছে আপনার উপরে যে আপনার ওয়েবসাইট চলার জন্য আপনি কোন কনফিগারেশনের সিস্টেম নেবেন। সো আমি এখানে প্র্যাকটিক্যাল যেহেতু দেখাচ্ছি তাই জন্য আমি এখানে T2 মাইক্রো সিলেক্ট করছি, বিকজ এটাই হচ্ছে ফ্রি একদম। সো এটা সিলেক্ট করলাম এবং চুজ করছি। তো এখানে দেখুন দেখিয়ে দিয়েছে 1 vCPU 1 GB র্যাম, তো আমাদের চলে যাবে, এটাতে কোনো অসুবিধা হবে না। এরপরে এখানে অ্যাডিশনাল কনফিগারেশন কিছু আছে, এটা ইগনোর করলেও হবে, কোনো মানে এখানে কিছু করার নেই বেসিক্যালি। ঠিক আছে, এখানে স্পট ইনস্ট্যান্সের কনফিগারেশন আছে, তো দরকার নেই, এগুলো পুরো ছেড়ে দিন। এখানে একটা জিনিস আছে দেখুন, মনিটরিং বলে একটা আছে, এনেবল EC2 ইনস্ট্যান্স ডিটেল মনিটরিং উইথ ক্লাউড ওয়াচ। সো এই অপশানটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা পে করতে হবে। ক্লাউড ওয়াচ মানে হচ্ছে, আমি দেখিয়েছি এর আগে আমার ভিডিওতে, ক্লাউড ওয়াচ বেসিক্যালি আপনার সার্ভারকে মনিটরিং করে। ওকে, সো অটো স্কেলিং যে আছে, এই যে অটো স্কেলিং আমরা কনফিগারেশন করব, এটাও কিন্তু ক্লাউড ওয়াচ ইউজ করেই সার্ভারকে মনিটর করে। বাট যদি আপনি এখান থেকে এই অপশানটা এনেবল না করেন তাহলে বেসিক্যালি ক্লাউড ওয়াচের যে ফ্রি ভার্সানটা AWS প্রোভাইড করে, যেখানে আপনি ডিটেল মনিটরিং পাবেন না। ওকে, এখানে দেখুন লেখা আছে ডিটেল মনিটরিং, যদি এনেবল করেন। ডিটেল মানে হচ্ছে আপনাকে ইনস্ট্যান্স দেখাবে, যে মানে সঙ্গে সঙ্গে দেখাবে যে এই মুহূর্তে CPU ইউসেজ কত আছে বা নেটওয়ার্ক ব্যান্ডউইথ কতটা আছে, এগুলো। বাট আমরা এই অপশনটা যেহেতু এনেবল করছি না, তো আমরা এখানে ডিটেল মনিটরিংটা পাবো না। সো এটার জন্য পে করতে হয়, তো আমি এটাকে ইগনোর করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। বাট আপনি চাইলে করতে পারেন, বাট আপনাকে কিন্তু বিল পাঠাবে তাহলে। ওকে, তো এই অপশানটা বাদ দিলাম। এরপরে আর কোনো কিছু এখানে করতে হবে না, এখানে আর কিছু নেই। এরপর নিচের দিকে সিকিউরিটি গ্রুপে আছে, সিকিউরিটি গ্রুপ আপনাকে অবশ্যই দেখে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সিকিউরিটি গ্রুপ দিতে চাইছেন। সো সিকিউরিটি গ্রুপ তো আমি অলরেডি বানিয়েছি ভিডিও, তো এগুলো আমি ডিটেল এখানে আর কিছু করছি না, আমি জাস্ট আমার যেটা বানানো আছে উইন্ডোজ, এটা সিলেক্ট করলাম। এরপর এখানে একটা কি পেয়ার সিলেক্ট করতে হবে। কি পেয়ার মানে হচ্ছে আপনার সার্ভারে যে আপনি লগ ইন করবেন সেটা কোন কি পেয়ার ইউজ করে লগ ইন হবে। তো কি পেয়ারও তো আমি ডিটেলে কিছু বলছি না, বিকজ আপনি যদি EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারেন তাহলে এগুলো অবশ্যই পারবেন করতে। তো এখানে এই টোটাল কনফিগারেশন আপনাকে করতে হবে। প্রথমে একটা নাম দেবেন, তারপরে AMI সিলেক্ট করবেন, সার্ভার টাইপ সিলেক্ট করতে হবে, এখানে আর কোনো কিছু নেই। একদম নিচের দিকে এসে সিকিউরিটি গ্রুপ সিলেক্ট করতে হবে, তারপরে কি পেয়ার সিলেক্ট করে ব্যাস ক্রিয়েট
ক্লিক করলে আমার এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এটা ক্রিয়েট হচ্ছে, তো দেখুন এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। সো অটো স্কেলিং কনফিগারেশন করার জন্য এটা হচ্ছে মানে বলতে পারেন যে প্রথম স্টেপ। ওকে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অটো স্কেলিং এর প্রথম পার্ট আপনি বলতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে করতে হবে অটো স্কেলিং গ্রুপ ক্রিয়েট করতে হবে। আমাদের হচ্ছে এইটা হয়ে গেল এইটা। এরপরে এএসজি বা অটো স্কেলিং গ্রুপ যেটাকে বলা হয় সেইটা বানাতে হবে, এবং এটাই হচ্ছে মেন কনফিগারেশন। এখানেই আপনাকে সমস্ত কিছু ডিটেল দিতে হবে যে আপনার সার্ভার যখনই লঞ্চ হবে সেটা কিভাবে কোন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে লঞ্চ হবে। সো আমি যদি দেখুন এখানে ওয়েবসাইটটা ছিল, এখন যদি রিফ্রেশ করি এটা এখন আর ওপেন হবে না, বিকজ আমি সার্ভারটা ডিলিট করে দিয়েছি। বাট এরপরে আমি একটা জিনিস আপনাকে দেখাবো, আগে এটা ক্রিয়েট হয়ে যাক। সো আমি অটো স্কেলিং গ্রুপে ক্লিক করছি। এবারে গ্রুপে ক্লিক করার পরে এখানে একটা ড্যাশবোর্ড ওপেন হবে, এবং এই ড্যাশবোর্ডের মধ্যে আপনি সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। এখানে কীভাবে কাজ করে অটো স্কেলিং সেটা লেখা আছে। এখানে একটা মিনিমাম সাইজ, ডিজায়ার্ড ক্যাপাসিটি, ম্যাক্সিমাম সাইজ, এই কনসেপ্টটা আছে। তো আমরা প্র্যাকটিক্যালি মানে কনফিগারেশন করার সময় আমি জিনিসগুলো বলবো। অ্যান্ড এখানে কী কী বেনিফিট আছে, তারপরে রিলেটেড কিছু সার্ভিসেস, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তো আপনি এগুলো চাইলে পড়তে পারেন। অ্যান্ড প্রাইসিংয়ের যেটা আছে, অটো স্কেলিং গ্রুপ মানে অটো স্কেলিং যে সার্ভিসটা আছে এটা বেসিক্যালি কোনো পে করতে হয় না। ওকে, মানে এটা টোটালি ফ্রি আছে, অ্যাডিশনাল কোনো ফিজ নেই। শুধুমাত্র আপনাকে পে করতে হবে যতটা আপনি ইউজ করবেন। ইউজ মানে এই অটো স্কেলিং যে এই যে টোটাল পার্টটা আছে, ঠিক আছে, আমি লঞ্চ কনফিগারেশন করলাম অ্যান্ড এএসজি গ্রুপ ক্রিয়েট করব, এই দুটোর জন্য কোনো কিন্তু পে করতে হয় না এডাব্লিউএসকে। আমাদেরকে পে করতে হয় যে যেই সার্ভারগুলো আমরা ক্রিয়েট করব তার জন্য শুধু পে করতে হবে। ওকে, তো এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন ক্রিয়েট অটো স্কেলিং গ্রুপে। করার পরে ফার্স্ট অফ অল একটা নাম দিতে হবে। সো আমি এটার নাম দিচ্ছি ASG01। আপনি নিজের মতো করে একটা নাম দেবেন। এরপরে দেখুন এখানে লঞ্চ টেমপ্লেট আছে, এটা একটা আলাদা কনসেপ্ট, তো আমরা এটা দেখছি না। আমরা এখানে সুইচ টু লঞ্চ কনফিগারেশন যেটা আছে এখানে ক্লিক করব। করার পরে দেখুন এখানে লঞ্চ কনফিগারেশন হয়ে গেল। অ্যান্ড এখানে যখনই ক্লিক করবেন আপনি যে লঞ্চ কনফিগারেশনটা একটু আগে বানিয়েছেন বা আমি যেটা বানালাম সেইটা এখানে সিলেক্ট করতে হবে। করার পর এখানে ডিটেল দেখাচ্ছে যে আপনার সার্ভার কি হবে। এখানে দেখুন T2 মাইক্রো, তারপরে AMI যেটা আপনি সিলেক্ট করেছেন তার আইডি, এইগুলো থাকে। ওকে, তো এরপরে এখানে আর কিছু নেই, এরপরে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে বেসিক্যালি আপনাকে ভিপিসি সিলেক্ট করতে হয়। সো ভিপিসি নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, এর আগে ডিটেলে অনেকগুলো ভিডিও বানিয়েছি, ভিপিসি আপনি সেখান থেকে দেখতে পারেন। বাট যদি ভিপিসি না বানিয়ে থাকেন তাহলে ডিফল্ট যেটা আছে সেটা এখানে সিলেক্টেড থাকবে, এখানে কিছু করতে হবে না। বাট এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি জোন অ্যান্ড সাবনেট, এইটা আপনাকে বুঝে বুঝে সিলেক্ট করতে হবে। বেসিক্যালি এখানে বোঝার সেরকম কিছু নেই। সো এখানে বেসিক্যালি আমি দেখুন এখানে মুম্বাইতে আছি। ওকে, তো মুম্বাইয়ের মধ্যে 3টে টোটাল ডেটা সেন্টার আছে বা অ্যাভেলেবিলিটি জোন আছে, সাউথ 1A, বি আর সি। তো আমি এখানে প্রথমে 1A সিলেক্ট করলাম, তারপরে বি সিলেক্ট করলাম, তারপরে আমি সি সিলেক্ট করলেও হবে। ওকে, তো বেসিক্যালি এটা হচ্ছে আপনি যেই রিজিয়নের মধ্যে থাকবেন তার যতগুলো অ্যাভেলেবিলিটি জোন আছে সেগুলো এখানে দেখাবে। সো এইটার যে মানেটা অ্যাকচুয়ালি কি আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি 3টে ডেটা সেন্টার সিলেক্ট করলাম, এর মানে হচ্ছে আমার প্রথম যে সার্ভারটা ক্রিয়েট হবে সেই সার্ভারটা 1A-তে ক্রিয়েট হবে। তারপরে যখন আমার সার্ভারে লোড বাড়বে, অটো স্কেলিং গ্রুপ যদি দেখে আরও একটা সার্ভার বানাতে হবে, তখন সে সাউথ 1B-তে ক্রিয়েট করবে, মানে সেকেন্ড ডেটা সেন্টারে ক্রিয়েট করবে। তারপরেও যদি দেখে যে দুটো সার্ভারেও লোড সামলাতে পারছে না, তখন আর একটা সার্ভার 1C-তে ক্রিয়েট হবে, এবং এইভাবে সার্কেল ওয়াইজ চলতে থাকবে। 1C এর পরে আবার 1A-তে ক্রিয়েট হবে। ওকে, তো এইভাবে বেসিক্যালি জিনিসটা কাজ করে, এবং এটা এইভাবে আপনি একটাও কিন্তু সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে জাস্ট একটা সিলেক্ট করলেন তাতেও কিন্তু হবে। তো সমস্ত সার্ভার একটাই ডেটা সেন্টার ক্রিয়েট হবে, বাট এটা রেকমেন্ডেড না। বিকজ সাপোজ হতে পারে AWS এর কোনো একটা ডেটা সেন্টার সাপোজ ডাউন হয়ে গেল, কোনো কারণে হতেই পারে ডাউন, তো আপনার ওয়েবসাইটও কিন্তু তার সাথে সাথে পুরোপুরি ডাউন হয়ে গেল। তো এটা অলওয়েজ রেকমেন্ডেড যে আপনি দুটো মিনিমাম ডেটা সেন্টার সিলেক্ট করুন যেখানে আপনার সার্ভারটা মানে একটা ডেটা সেন্টার থেকে অন্তত চলতে পারে। ওকে, তো আমি এখানে দুটো করলেও আপনি 3টেও করতে পারেন। সো এই হচ্ছে টোটাল এখানকার কনসেপ্ট। এরপরে নেক্সটে ক্লিক করব। করার পর এখানে লোড ব্যালেন্সিং আছে, এটা অপশনাল, আমরা লোড ব্যালেন্সিং এখানে দেখছি না, তো এটা পুরোপুরি যেমন আছে নো লোড ব্যালেন্সার এটাই থাকুক। এরপর এখানে একটা আছে হেলথ চেক, ঠিক আছে, হেলথ চেকটা অপশনাল দিয়েছে। সো এখানে বেসিক্যালি হেলথ চেক মানে কি, এখানে আপনি মানে হেলথ চেক গ্রেস পিরিয়ড যেটা বলা হয়,
এটা মানে হচ্ছে আপনার যখন সার্ভারটা লঞ্চ হবে, মানে যখন একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট হবে, সেই সার্ভারটা ক্রিয়েট হওয়ার কতক্ষণ পরে অটো স্কেলিং সেটাকে মনিটরিং করা শুরু করবে। এখানে ডিটেলে লেখা আছে, দ্য অ্যামাউন্ট অফ টাইম আনটিল EC2 অটো স্কেলিং পারফর্ম ফার্স্ট হেলথ চেক অন নিউ ইনস্ট্যান্স আফটার দে আর পুট ইন টু সার্ভিস। ওকে, একদম সিম্পল ইংলিশে লেখা আছে। যখনই মানে অটো স্কেলিং মনিটরিং করতে থাকবে সার্ভারগুলোকে, তো যখনই কোনো নতুন সার্ভার লঞ্চ হবে, সাপোজ অটো স্কেলিং গ্রুপ একটা নতুন সার্ভার লঞ্চ করলো লোড বাড়ার জন্য, তো যখন লঞ্চ হবে, লঞ্চ হওয়ার পরেই তো সঙ্গে সঙ্গে সেটাকে মনিটরিং করা পসিবল না, বিকজ সার্ভারটা নিজেও রেডি হতে একটুখানি টাইম নেয়। তো সেটা ঠিক কতক্ষণ পর থেকে অটো স্কেলিং গ্রুপ বেসিক্যালি সেটাকে মনিটরিং করবে। এখানে আছে 300 সেকেন্ড, তো এটা মানে হচ্ছে 5 মিনিট। তো আপনি এটাকে কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে চলুন একটুখানি কমিয়েই দিচ্ছি, 5 মিনিটটা অনেকটা বেশি। এটা হচ্ছে AWS রেকমেন্ডেড করে, বাট আমি আর একটু কমিয়ে রাখছি। আমি সাপোজ একদম কিন্তু কম দেবেন না, মানে 1 মিনিট যদি করেন তাহলে আবার অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, মানে একটা সার্ভার তো যখনই স্টার্ট হয় তারপরে মিনিমাম 1 থেকে 2 মিনিট টাইম নেয় সার্ভারটা নিজে রেডি হতে। তো সেইভাবে আপনাকে হিসাব করে একটা টাইম দিতে হবে। সো আমি এখানে 250 দিয়ে দিলাম। ঠিক আছে, 2 মিনিটের কিছু বেশি, একটা সার্ভার 2 মিনিটে আশা করি মানে রেডি হয়ে যাবে। সো এখানে এই টোটাল জিনিস আছে। এরপর এখানে দেখুন অ্যাডিশনাল একটা সেটিং আছে, অ্যান্ড এখানে তো আমি বললাম মানে ক্লাউড ওয়াচ যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনাকে এক্সট্রা পে করতে হবে। সো এটা আমি করছি না। ওকে, এরপরে নেক্সট ক্লিক করব। করার পরে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে গ্রুপ সাইজ আপনাকে মেনশন করতে হবে। গ্রুপ সাইজ মানে হচ্ছে কি, দেখুন তিনটে অপশান আছে, একটা হচ্ছে ডিজায়ার্ড ক্যাপাসিটি, একটা হচ্ছে মিনিমাম, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, মানে আপনার টোটাল কতগুলো সার্ভার লাগবে। ঠিক আছে, একদম সিম্পল বাংলা ভাষায় যদি বলি, ডিজায়ার মানে আপনার এতগুলো সার্ভার হলে চলে যাবে কাজ। মিনিমাম মানে আপনার সবসময় কটা সার্ভার দরকার। ঠিক আছে, মানে মিনিমাম মানে অন্তত একটা সার্ভার যেন সবসময় অ্যাভেলেবেল থাকে। অ্যান্ড ম্যাক্সিমাম মানে যখন সার্ভারের লোড বাড়বে, সাপোজ আপনার শুধুমাত্র একটাই সার্ভার আছে এবং একটা সার্ভারের লোডটা বেড়ে গেল খুব, তখন অটো স্কেলিং গ্রুপ আরও একটা সার্ভার ক্রিয়েট করবে। যদি আপনি এখানে 2 করেন তাহলে, যদি এটা 1 থাকে তাহলে কিন্তু অটো স্কেলিং কোনো সার্ভার ক্রিয়েট করবে না, বিকজ ম্যাক্সিমামও 1 আছে। ওকে, তো ও শুধু মনিটরিংই করবে, অটো স্কেলিং গ্রুপ শুধু মনিটরিং করবে, বাট কোনো সার্ভার বাড়াতে পারবে না। আপনি যদি এটাকে 2 করে দেন তাহলে কি হবে, আপনার একটা সার্ভার আছে, একটা সার্ভারের জায়গায় ও দুটো সার্ভার ক্রিয়েট করবে। ঠিক আছে, এবার দুটো সার্ভারে যদি লোড বেড়ে যায় তখন কিন্তু ও 3টে সার্ভার ক্রিয়েট করবে না, যতক্ষণ না আপনি এখানে 3 করছেন। ওকে, তো খুব সিম্পল কনসেপ্ট একদম। তো আমি এখানে 2 করে রাখছি, আমার একটাই সার্ভার থাকবে, যেমন এই যে ডায়াগ্রামে যেমন দেখেছি। ওকে, আমার একটাই সার্ভার থাকবে, এই সার্ভারটা, এই যে সার্ভারটা, এইটাতে যখন লোড বাড়বে তুমি আর একটা এখানে সার্ভার ক্রিয়েট করে দেবে, অটো স্কেলিং গ্রুপ এখানে একটা সার্ভার ক্রিয়েট করে দেবে। সো আমি দুটো করেছি। ঠিক আছে, ও দুটোই কিন্তু ক্রিয়েট করবে, দুটোর বেশি কিন্তু ও ক্রিয়েট করবে না, 3টে কখনোই ক্রিয়েট করবে না, তাতে যতটাই লোড বাড়ুক না কেন। ওকে, তো আমি এখানে দুটো রাখছি। মিনিমাম মানে দুটো অলওয়েজ, মিনিমাম হচ্ছে একটা আছে এখানে। আর ডিজায়ার মানে 1, ডিজায়ার মানে হচ্ছে আপনার কতটা হলে চলে যাবে কাজ। ঠিক আছে, তো ডিজায়ারটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার সার্ভারের লোড কেমন যাচ্ছে। অটো স্কেলিং মনিটরিং করতে থাকে বেসিক্যালি, এবং দেখতে থাকে যে আপনার সার্ভার কেমন চলছে, তার উপর ডিপেন্ড করে আপনার এটা টোটালি কাজ করে। তো ডিজায়ারও বেসিক্যালি 1ই আছে এবং মিনিমামও 1, মানে আমার মিনিমাম একটা থাকবে অলওয়েজ। এরপরে আছে স্কেলিং পলিসি। এই অপশান, এগুলোকে সব অপশনাল করে রেখেছে AWS, বাট এগুলো কিন্তু অপশনাল না, আমি জানি না কেন এখানে অপশনাল লিখে রেখে দিয়েছে, বাট এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলোর ওপরই টোটাল ডিপেন্ড করছে এই অটো স্কেলিং গ্রুপ কনফিগারেশনটা। ওকে, তো এই স্কেলিং পলিসি যেটা আছে এটা বেসিক্যালি দুটো হয়ে থাকে এখানে, দেখুন একটা হচ্ছে টার্গেট ট্র্যাকিং আর একটা হচ্ছে নান। নান যেটা আছে সেটাতে অটো স্কেলিং গ্রুপ বেসিক্যালি নিজে থেকে কিছু কাজ করবে না, আপনাকে সমস্ত জিনিসটা ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি বলতে এখানে যদি আপনি নান করেন তাহলে কি হবে, অটো স্কেলিং গ্রুপ কিন্তু এই সার্ভারটাকে মনিটরিং করবে না। ওকে, এই সার্ভারটা মনিটরিং করবে না, এবং ম্যানুয়ালি আপনাকে করতে হবে। ম্যানুয়ালি বলতে যদি আমি বোঝাই যে আপনার কাছে সাপোজ দুটো সার্ভার চলছে, ঠিক আছে, দুটো সার্ভার চলছে, বা সাপোজ ধরে নিন একটাই আপনার কাছে সার্ভার চলছে, এই ওয়েব সার্ভার যেটা একটাই চলছে। ঠিক আছে, যদি আপনি এখানে নান করেন, এই যে আমি এখানে দেখাচ্ছি নান যেটা আছে, এইটা যদি সিলেক্ট করার পর নেক্সট করে কনফিগারেশন করেন, তাহলে কি হবে, সাপোজ আপনি এই সার্ভারটাকে ডিলিট করে দিলেন, ডিলিট করলে কি হবে, অটো স্কেলিং অটোমেটিক্যালি আরেকটা সার্ভার ক্রিয়েট করে দেবে নিজে থেকে। যদি আপনি ম্যানুয়ালি নিজে থেকে ডিলিট করেন তাহলেই ও আরেকটা সার্ভার ক্রিয়েট করে দেবে।
বাট ও কিন্তু মনিটরিং করবে না। সার্ভারে যদি লোড বেড়েও যায় তাহলে কিন্তু ও কিছুই করবে না। বাট যদি সার্ভার লোড বেড়ে গিয়ে কোনো কারণে সার্ভারটা বন্ধ হয়ে যায় বা সার্ভারটা রেসপন্স না করে, তখন ও আবার কি করবে, ওর জায়গায় একটা নতুন সার্ভার ক্রিয়েট করে দেবে। বাট ও কিন্তু অ্যাকচুয়ালি লোডটা দেখে না। লোড বলতে আপনার সার্ভারে কত ট্রাফিক আসছে, কতটা সিপিইউ ইউটিলাইজেশন হচ্ছে, এইগুলো অ্যাকচুয়ালি নান যদি আপনি করেন তাহলে কিন্তু কাজ করবে না। সো বেসিক্যালি একদম সোজা ভাষায় যদি আমি বলি, নানটা হচ্ছে ম্যানুয়ালি এবং এই টার্গেট ট্র্যাকিং যেটা এটা হচ্ছে অটোমেটিক্যালি। অ্যান্ড অলওয়েজ রেকমেন্ডেড যে আপনি টার্গেট ট্র্যাকিংটাই রাখুন। নানটা ডিপেন্ড করে, কিছু সিনারিওতে নানটাও দরকার পড়ে, বাট আমরা অ্যাকচুয়ালি এটাই করব। ওকে, সো এখানে আমি জাস্ট বলে রাখলাম নানটা কি কাজ করে। সো টার্গেট ট্র্যাকিং পলিসির মধ্যে খুব সিম্পল কনফিগারেশন আছে, সেটা হচ্ছে একটা নাম দিতে হবে। তো এখানে একটা অটোমেটিক্যালি নাম নিয়ে নিয়েছে, আমি আর এখানে ডিটেলে কিছু যাচ্ছি না নামের। এরপরে আছে যে মেট্রিক টাইপ, মানে কোন কন্ডিশনের ওপরে ডিপেন্ড করে আপনার সার্ভার ক্রিয়েট হবে। তো এখানে বেসিক্যালি এই কটাই থাকে। একটা হচ্ছে সিপিইউ, এখানে কিন্তু কোনো র্যামের কিছু থাকে না, মানে র্যাম বেড়ে গেল তার উপরে আপনার র্যাম মনিটরিং হবে, এরকম কিন্তু এডাব্লিউএসে হয় না। এডাব্লিউএসে বেসিক্যালি ক্লাউড ওয়াচ যে সার্ভিসটা আছে ওখানে আপনি র্যাম কতটা ইউজ হচ্ছে সেটা পাবেন না। আমি জানি না কেন এটা দেয়নি, বাট র্যাম মনিটরিং করা যায় না এডাব্লিউএস এর মধ্যে। ওকে, তো এটা হচ্ছে একটা গেল হচ্ছে অ্যাভারেজ সিপিইউ ইউটিলাইজেশন। ঠিক আছে, সিপিইউ ইউটিলাইজেশন মানে হচ্ছে আপনার সিপিইউ ইউসেজ যদি সাপোজ এখানে 50 আছে, আমি এটাকে 80 করে দিলাম। সিপিইউ ইউসেজ যদি 80%-এর উপরে চলে যায় তখন অটো স্কেলিং গ্রুপ কী করবে, একটা নতুন সার্ভার বানিয়ে দেবে। ঠিক আছে, এই ডায়াগ্রাম হিসাবে। ওকে, তো 80% ডিপেন্ড করছে আপনি এখানে কত দেবেন। ওকে, তো এই হচ্ছে আপনার টোটাল এখানে জিনিস করতে হবে। আপনি এখানে অ্যাভারেজ নেটওয়ার্ক ইন করতে পারেন, মানে ট্রাফিক কতটা আসলে আপনি এখানে মানে চাইছেন যে সার্ভারটা ইনক্রিজ হয়ে যাবে। তো এখানে ডিফারেন্ট আছে, একটা হচ্ছে ট্রাফিক ইন, ট্রাফিক আউট আছে। ঠিক আছে, আউট মানে হচ্ছে বাইরে যে ট্রাফিকটা যাচ্ছে সেটা যদি হঠাৎ বেড়ে যায় তাহলেও একটা সার্ভার ক্রিয়েট করতে পারেন। আর একটা আছে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্স, তো এটাকে এখনও আমি দেখাবো না বিকজ লোড ব্যালেন্স এখনও করিনি। সো আমরা সব থেকে সিম্পল হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশনটাই দেখছি, বিকজ সার্ভারে যখন লোড বাড়ে বা সার্ভার যখন রেসপন্স করে না তখন বেসিক্যালি সিপিইউটাই হাই হয়ে যায়। তো আমরা এখানে 80 করে রাখছি, যে আমার যখন সার্ভারে, মানে একটা সার্ভারে, ঠিক আছে সবগুলোতে না, একটা সার্ভারে যখন 80%-এর ওপরে যাবে তখন তুমি আর একটা সার্ভার ক্রিয়েট করবে। ঠিক আছে, যখনই দুটো সার্ভার ক্রিয়েট হওয়া শুরু হলো তখন অটো স্কেলিং আবার দুটো সার্ভারকে মনিটরিং করতে থাকবে। দুটো সার্ভারে যখন দেখবে আবার সিপিইউ ইউটিলাইজেশন 80-র উপরে চলে গেছে, দুটো সার্ভার, ঠিক আছে, একসাথে দুটো সার্ভারকে মনিটরিং করবে, যদি দেখে দুটোরই 80%-এর ওপরে চলছে তখন আবার একটা 3 নাম্বার ক্রিয়েট করবে। বাট 3 নাম্বারটা ক্রিয়েট তখনই হবে যখন আপনি এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা 3 করবেন। ওকে, তো আমি এখানে দুটো রেখেছি, দুটোই থাকুক। অ্যান্ড এখানে একটা আছে ইনস্ট্যান্স নিড। ঠিক আছে, ইনস্ট্যান্স নিড মানে হচ্ছে এখানে দেখুন আছে 300 একটা লেখা আছে, সেকেন্ডস ওয়ার্ম আপ বিফোর ইনক্লুডিং ইন ম্যাট্রিক। ওকে, তো এইটা বাই ডিফল্ট 300 থাকে। এটার মানে হচ্ছে যখন আপনার অটো স্কেলিং গ্রুপে তো মিনিমাম একটা সার্ভার অলওয়েজ রয়েছে। ওকে, একটা সার্ভার চলছে, যখন অটো স্কেলিং দেখলো যে আপনার সিপিইউ ইউটিলাইজেশন 80%-এর উপরে চলে গেছে তখনও সেকেন্ড আর একটা সার্ভার ক্রিয়েট করবে। এবং ক্রিয়েট করার ঠিক আপনার মানে কতক্ষণ পরে ক্রিয়েট করবে সেটাই হচ্ছে বেসিক্যালি এখানে আপনার ওয়ার্ম আপ যে টাইম সেটা, এটা বাই ডিফল্ট 300 থাকে। অ্যান্ড আমি এটাকে একটু কমিয়ে রাখছি বিকজ 300 অনেকটা টাইম হয়ে যায়, তো আমি এটাও 250 করে রাখলাম। সো এই হচ্ছে টোটাল জিনিস। আপনার যদি কোনো বুঝতে অসুবিধা হয় এই কনসেপ্ট তাহলে কমেন্ট করে জানাবেন, আমি ডিটেলে এক্সপ্লেন করে দেবো আরও। অ্যান্ড এখানে হচ্ছে এই টোটাল এই জিনিসগুলোই করতে হয়, আর কিছু নেই। এখানে আপনার ডিজায়ার ক্যাপাসিটি মিনিমাম ম্যাক্সিমাম কটা লাগবে, আমি এখানে ম্যাক্সিমাম এটা কমিয়ে 2 করে দিচ্ছি। অ্যান্ড স্কেলিং পলিসি এখানে সিলেক্ট করে নেবেন কতটা গেলে কি করতে হবে। অ্যান্ড ইনস্ট্যান্স স্কেল ইন প্রোটেকশন একটা অপশন আছে, এটাকে অলওয়েজ আনচেকই রাখবেন। ঠিক আছে, এটা যদি করে রাখেন তাহলে আপনার সার্ভার কিন্তু ডিক্রিজ হবে না, মানে নিচের দিকে আর আসবে না। সার্ভার দুটো ক্রিয়েট হলো দুটোই থেকে যাবে। ঠিক আছে, সার্ভারে সাপোজ লোড নেই তাহলে কিন্তু সেই সার্ভারটা মানে ওই একটা সার্ভারকে কিন্তু টার্মিনেট করবে না। অ্যান্ড এখানে আরও একটা অপশান আছে দেখুন, ডিসেবল স্কেল ইন টু ইনক্রিজ অনলি অটো স্কেল পলিসি। সো এই অপশানটাও অলওয়েজ আপনি আনচেকই রাখবেন। এই অপশানটা যদি চেক রাখেন তাহলেও কিন্তু আপনার সার্ভার কিন্তু নিচের দিকে নামবে না, মানে স্কেল ইন হবে না। স্কেল ইন মানে হচ্ছে সার্ভার ডিক্রিজ হওয়া। যখন আপনার সার্ভারে লোড নেই তখন অটো স্কেলিং কী করে, সার্ভারকে টার্মিনেট করে দেয়। একটা সার্ভারকে টার্মিনেট করবে বা দুটো করে টার্মিনেট করবে সেটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে।
বাট এই অপশনটা যদি এনেবেল রাখেন তাহলে কিন্তু স্কেল ইন হবে না, ঠিক আছে, শুধুমাত্র স্কেল আউটই হবে, মানে লোড যদি বাড়ে তাহলে সার্ভার বাড়তে থাকবে, সার্ভার নিচের দিকে আর আসতে থাকবে না। ওকে, তো এটাও অলওয়েজ আনচেক রাখবেন। বাট এই অপশনটা দিয়ে রেখেছে, কোনো হয়তো হতে পারে কোনো এমন কোনো সিনারিও আসলো যেখানে এই অপশনটা দরকার পড়লো। ওকে, তো এই হচ্ছে টোটাল কনফিগারেশন, বেসিক্যালি মেন এই হচ্ছে কনফিগারেশন। এরপরে যা আছে সেগুলো আর কতটা ইম্পর্টেন্ট নেই। নেক্সট করতে হবে, এখানে অ্যাড নোটিফিকেশান আছে। সো নোটিফিকেশান এখানে আমি এনেবেল করছি না, বিকজ এর জন্য আপনাকে চার্জেস পে করতে হবে। নোটিফিকেশান মানে হচ্ছে যখনই কোনো নতুন সার্ভার ক্রিয়েট হবে আপনার কাছে মেল চলে যাবে একটা। ওকে, এবং মেলগুলো হচ্ছে এই বিষয়ের উপরে মেল হবে, যখন কোনো সার্ভার লঞ্চ হবে, কোনো টার্মিনেট হবে, বা কোনো সার্ভার যদি লঞ্চ না হয় সেটা কী কারণে হয়নি সেই ডিটেলগুলো আপনি মেলের মাধ্যমে পেয়ে যাবেন। সো এখান থেকে সেগুলো আমরা কনফিগারেশন করতে পারি, ঠিক আছে, এটাকে বলা হয় বেসিক্যালি এসএনএস, সিম্পল নোটিফিকেশন সার্ভিস। সো এর উপরে আমি একটা আলাদা টিউটোরিয়াল বানাবো, বিকজ এখানে অনেক ডিটেলসে অনেক কিছু জানার আছে। বাট আপাতত এটাকে আপনি রিমুভ করে দিতে পারেন, বিকজ এটা আমাদের দরকার নেই। এরপর আমি নেক্সট করছি, এখানে আপনি চাইলে কোনো ট্যাগ দিতে পারেন। ওকে, নেক্সট করলাম। এরপরে পুরো রিভিউ করতে দেবে যে কি অ্যাকচুয়ালি আছে কনফিগারেশন। সো এরপরে যদি আমি এখানে ক্রিয়েট অটো স্কেলিং গ্রুপ যখনই আমি ক্লিক করব তখন কি হবে, একটা সার্ভার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করলাম, করার পরেই কি হবে, এখানে তো এটা ক্রিয়েট হয়ে গেল। আমি কি করছি, এখানে EC2 ইনস্ট্যান্সটা একটা আলাদা ট্যাবে ওপেন করে নিচ্ছি, তাহলে বোঝাতে সুবিধা হবে। ওকে, সো এটা ওপেন হোক, অ্যান্ড এটা ওপেন হয়েছে। তো আমি চলে যাচ্ছি এখানে ইনস্ট্যান্স রানিংয়ের মধ্যে। অটো স্কেলিং গ্রুপ কী করে, যখনই আপনার নতুন কনফিগারেশন করবেন, ঠিক আছে, তো আমি ওখানে মিনিমাম ক্যাপাসিটি, ডিজায়ার ক্যাপাসিটি এবং ম্যাক্সিমাম ওখানে দিয়ে রেখেছিলাম। তো মিনিমাম আমি 1 দিয়েছিলাম, তো সেই জন্যে ও কী করবে, অটোমেটিক্যালি একটা সার্ভার নিজে থেকে ক্রিয়েট করবে। সো এখানে দেখুন, এখানে এই যে ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। ওপরে যেটা সেটা টার্মিনেটেড, বিকজ এটা আমি একটু আগে EMI ক্রিয়েট করার জন্য করেছিলাম, তো এটাকে ছেড়ে দিন। এই যে সার্ভারটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিজে থেকে লঞ্চ হলো এখন। সো আমি এটাকে সাপোজ একটা নাম দিয়ে দিচ্ছি বোঝার জন্য, সার্ভার 01 দিয়ে দিলাম। ওকে, সেভ করে দিলাম। তো দেখুন এই যে সার্ভারটা এটা কিন্তু অটোস্কেলিং নিজে থেকে ক্রিয়েট করেছে। সো এটা তো ক্রিয়েট হয়েছে, বাট এটা একটু টাইম নেবে। আমরা জানি যখনই এই যে EC2 ইনস্ট্যান্স রেডি হয় একটু টাইম নেয়। সো এই জন্যেই আমরা অটোস্কেলিংয়ের মধ্যে একটা কনফিগারেশন দেখেছিলাম যে আমার কতক্ষণ পর থেকে হেলথ চেক হওয়া শুরু হবে। সো ওখানে 5 মিনিট ছিল, আমি হয়তো ওটা কমিয়ে 250 সেকেন্ড করেছি, বিকজ একটা সার্ভার রেডি হতেও কিছুক্ষণ টাইম নেয়। তো তার উপর ডিপেন্ড করে আপনাকে এই কনফিগারেশনগুলো করতে হবে। সো সার্ভারটা আশা করছি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। ওকে, তো আমরা একটুখানি এখানে ওয়েট করে যাই। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভার এখানে টোটালি রানিং কন্ডিশনে চলে এসছে, অ্যান্ড এই সার্ভারটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে। তো আমি যদি এই সার্ভারের যে আইপিটা আছে এটা কপি করি, অ্যান্ড এখানে গিয়ে যদি এখানে পেস্ট করি, দেখুন আমার ওই আগের পেজটাই কিন্তু ওপেন হচ্ছে, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, দিস ইজ অটো স্কেলিং একটা পেজ দেখিয়েছিলাম। সো এইটা কিন্তু আমার কি হলো, আমি একটা EMI ক্রিয়েট করেছিলাম, এই যে ওপরে যে সার্ভারটা যেটা আমি ডিলিট করে দিয়েছি, টার্মিনেট করে দিয়েছি, এর থেকে একটা আমি EMI বানিয়েছিলাম। সো এই সার্ভারেই আমি টোটাল আমার ওয়েবসাইটের যাবতীয় সমস্ত কিছু কনফিগারেশন করেছিলাম, এবং EMI যখন মানে ক্রিয়েট করলাম, সো সেম EMIটা কিন্তু আমার এই সার্ভারে ওপেন হয়েছে, মানে এই যে সার্ভার 01 এখানে এসছে। তো এর জন্য বেসিক্যালি EMI নলেজ থাকা দরকার। আমি EMI এর উপর ভিডিও বানিয়েছি যে EMI কি অ্যাকচুয়ালি, তো আমি এখানে ডিটেলে আর EMI এর ব্যাপারে কিছু বলছি না। তো দেখুন আমার এখানে চলছে। এইবার যেটা করতে হবে, অটো স্কেলিং কাজ করছে কিনা। ওকে, তো সাপোজ এই হচ্ছে আপনার সার্ভার 01, এটা হচ্ছে আপনার ওয়েব সার্ভার, আপনার ওয়েবসাইট এর মধ্যে চলছে, অ্যান্ড এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এইবার যেটা হবে সেটা হচ্ছে, এই সার্ভারে যদি লোড বেড়ে যায়, আমি যেমন কনফিগারেশন করেছিলাম, যদি এই সার্ভারে লোড বাড়ে তাহলে কি হবে, আমার একটা নতুন এখানে আরও একটা সার্ভার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এবং সেটা অটোমেটিক্যালি হচ্ছে কিনা সেটাও আমরা দেখব। সো আমরা তার আগে একবার কি করি, অটো স্কেলিংয়ের কিছু ডিটেল আছে সেগুলো দেখে নিই। এই হচ্ছে আমার অটো স্কেলিং গ্রুপ যেটা আমি ক্রিয়েট করলাম, অ্যান্ড এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেক কিছু অপশানস দেখতে পাবেন, বেসিক্যালি মানে এর যে প্রপার্টিসগুলো, ঠিক আছে, গ্রুপ ডিটেলস আছে, লঞ্চ কনফিগারেশন কী আছে, এই সমস্ত ডিটেল আপনি এখানে পেয়ে যাবেন। অ্যান্ড যদি আপনি এর ওপরে ক্লিক করেন তাহলে এটা অ্যাকচুয়ালি আরও ভালোভাবে দেখা যায়। এখানে সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, হেলথ চেক কতক্ষণ পরে আপনার হেলথ চেক শুরু হবে, ঠিক আছে, মানে এই যে সার্ভারটা রেডি হলো, এই সার্ভার রেডি হওয়ার ঠিক কতক্ষণ পর থেকে অটো স্কেলিং সেটাকে মনিটরিং করা শুরু করবে। তো এটা এখানে 250 সেকেন্ড আছে, মানে মোটামুটি 2 মিনিটের একটু বেশি আছে। এরপরে আরও এখানে কিছু কনফিগারেশন আছে,
অ্যান্ড বাকি যেগুলো আছে আপনার উপরে অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটিটাও খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আপনি দেখতে পাবেন লগসগুলো, ঠিক আছে? লগস মানে আপনার অটো স্কেলিং এইমাত্র যেটা চেক করলো, দেখুন মনিটরিং করেছে, করার পরে একটা সার্ভার লঞ্চ করেছে, যেটা হচ্ছে আমার এই সার্ভার 01টা। ওকে, এরপরে যদি দেখে লোড বেড়ে গেছে এবং সেকেন্ড যদি একটা সার্ভার লঞ্চ করে, তো সেটারও একটা লগ আপনি এখানে পেয়ে যাবেন। এবং যদি কখনো কোনো সার্ভার লঞ্চ না হয়ে থাকে, সেটা কী কারণে হয়নি সেটাও আপনি এই অ্যাক্টিভিটি হিস্ট্রি থেকে পেয়ে যাবেন। সো আমরা এটা দেখবো একটু পরে আরও ডিটেলসে। অটোমেটিক স্কেলিং, এখানে বেসিক্যালি কীভাবে স্কেলিংটা হচ্ছে তার ডিটেল এখানে আছে। এখানে ইনস্ট্যান্স নিড আছে, ওকে, যেটা আমি মানে বেসিক্যালি এখানে টোটাল কনফিগারেশন আছে। সিপি ইউটিলাইজেশন 80%-এর উপরে গেলে আমার আরও একটা সার্ভার ক্রিয়েট হবে। ওকে, তো এই রিলেটেড কিছু সেটিংস আছে এখানে, আরও অনেক সেটিংস পাবেন যেগুলো বেসিক্যালি এখন দরকার নেই আমাদের। ইনস্ট্যান্স ম্যানেজমেন্ট আছে, তারপরে মনিটরিং আছে, মনিটরিং থেকে আপনি মনিটরিং করতে পারেন, এবং ইনস্ট্যান্স ম্যানেজমেন্টে আপনার কোন কোন সার্ভার চলছে সেটা দেখাচ্ছে এখানে। ওকে, তো আমার এখানে এখন একটা T2 মাইক্রোর সার্ভার রান করছে, তো সেটা এখানে দেখাচ্ছে। লাইফ সাইকেল দরকার নেই, ওয়ার্মফুল এগুলো আপাতত ছেড়ে দিন, অনেক কিছু এক্সট্রা কনফিগারেশনও আছে। মনিটরিংয়ে দেখতে পাবেন যে সার্ভারটা কীভাবে কী মনিটরিং হচ্ছে, মানে বেসিক্যালি অটো স্কেলিং এই সার্ভারটাকে মনিটরিং করা শুরু করেছে, এই যে সার্ভার 01 আছে, তো তারই এখানে ডিটেল এখানে আপনি দেখতে পাবেন এবং এখানে দেখুন অটো স্কেলিং গ্রুপ মেট্রিক কালেকশন। সো এটা যদি এনেবেল করেন তাহলে বেসিক্যালি ডিটেলে আরও মনিটরিংটা শুরু হবে। ওকে, অটো স্কেলিং গ্রুপ মেট্রিক কালেকশন এনেবেল নেই, তো এখানে মনিটরিংটা বেসিক্যালি ক্লাউড ওয়াচের উপর ডিপেন্ড করে মনিটরিংটা হয়। অ্যান্ড বাই ডিফল্ট যে মনিটরিংটা হচ্ছে এটা ফ্রিতে হচ্ছে। ফ্রি মানে ক্লাউড ওয়াচের একটা ফ্রি সার্ভিসও AWS দেয়, সেটাই এখানে হচ্ছে। বাট এখানে আপনি ইনস্ট্যান্স কিছু দেখতে পাবেন না, মানে সঙ্গে সঙ্গে কিছু দেখায় না, একটু টাইম নেয়। ফ্রিতে দেয় এই জন্য একটু টাইমও নেয়। অ্যান্ড EC2তে যদি ক্লিক করেন তাহলে এখানে EC2 যে আছে তারও মনিটরিং আপনি এখানে দেখতে পাবেন, মানে আপনার যে সার্ভারটা চলছে তারও আপনি মনিটরিং এখান থেকে করতে পারবেন। সো এই ছিল হচ্ছে কিছু প্রপার্টিস। আমি জাস্ট চলে যাবো অ্যাক্টিভিটিতে, অ্যান্ড অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা এখানে রিফ্রেশ যদি করেন তাহলে দেখতে পাবেন যে কী কী এখানে লগ স্টোর হচ্ছে। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, এই যে সার্ভার 01 যেটা আছে আমার এইমাত্র ক্রিয়েট হলো, ওকে, এই সার্ভারটাকে আমি সিলেক্ট করছি, করার পরে আমি সার্ভার একবার লগ ইন করছি, লগ ইন করে আমি ম্যানুয়ালি এর সিপিইউ ইউটিলাইজেশনটাকে হাই করব, বিকজ নর্মালি তো আমার সার্ভারের যে সিপিইউ ইউটিলাইজেশন আছে সেটা হাই হবে না, বিকজ এটাতে তো কেউ ভিজিট করছে না এখন, তো আমাকে ম্যানুয়ালি করতে হবে এটা। সো কীভাবে কানেক্ট করতে হয় আশা করি আপনি জানেন, অ্যান্ড আমি এর পাসওয়ার্ড কিন্তু আগে থেকে নিয়ে রেখেছিলাম। ওকে, আমি এই স্টেপটা আপনাকে প্রথমে বলেছিলাম যে অলওয়েজ যখনই আপনি AMI ক্রিয়েট করবেন তার পাসওয়ার্ডটা কিন্তু স্টোর করে রাখবেন, বিকজ যখন আমার এই সার্ভারটা লঞ্চ হবে এর পাসওয়ার্ড কিন্তু আমি পাবো না। দেখুন আমি কানেক্টে ক্লিক করছি, RDPতে যদি যাই অ্যান্ড গেট পাসওয়ার্ড যদি করি এখানে দেখাবে, এখানে 4 মিনিটস দেখাচ্ছে, বাট আপনার এটা সবসময় এরকমই দেখাতে থাকবে, মানে পাসওয়ার্ডটা আপনি নর্মালি পাবেন না। ওকে, তো এই জন্য পাসওয়ার্ডটা সবসময় যখন আপনি AMI ক্রিয়েট করবেন তখনই পাসওয়ার্ডটা নিয়ে রেখে দেবেন। তো আমি এখানে জাস্ট ডাউনলোড রিমোট ডেস্কটপ ফাইল করে নিচ্ছি, অ্যান্ড পাসওয়ার্ড তো আমার কাছে আছেই, সো এটাকে আমি কপি করে নিলাম, অ্যান্ড পাসওয়ার্ডটাও কপি করে নিচ্ছি, বিকজ আচ্ছা কানেক্ট ক্লিক করলাম। ওকে, সো পাসওয়ার্ড দিলাম অ্যান্ড ওকে, তো আমার সার্ভারে লগ ইন হয়ে গেল, ইয়েস করে দিচ্ছি। এবার আমি কি করব, এই সার্ভারের মধ্যে বেসিক্যালি ম্যানুয়ালি লোডটাকে বাড়াবো, অ্যান্ড ম্যানুয়ালি লোড বাড়ানোর জন্যে ছোটোখাটো অনেক স্ক্রিপ্ট হয়, তো আমি দেখছি এখানে কি কি করা যেতে পারে। আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি। দেখুন ম্যানুয়ালি যদি আপনি কোনো সার্ভার বা আপনার নিজের কম্পিউটারে যদি লোড বাড়াতে চান তার জন্য অনেক পদ্ধতি আছে, আপনি যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। আমি এখানে একটা ট্রিক ইউজ করে দেখা যাক যে এটা কাজ করছে কিনা। ওকে, সিম্পলি নোটপ্যাড ওপেন করবেন, করার পরে একটা ব্যাচ ফাইল ক্রিয়েট করবেন। সো নোটপ্যাড ওপেন করে প্রথমে নাম দেবেন a.bat। ওকে, অ্যান্ড এটাকে যখন সেভ অ্যাজ করবেন, করার পরে এটাকে আমি ডেস্কটপে সেভ করছি, নিচে সেভ অ্যাজটা অল ফাইল করব, অ্যান্ড ওপরে নাম দেবো সেম a.bat, সেম নাম দেবেন। ওকে, সেভ করলাম, দেখুন এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, অ্যান্ড এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো তার আগে আমি একবার সার্ভারের যে ইউটিলাইজেশন আছে সেটা একবার দেখি টাস্ক ম্যানেজার থেকে। সো পারফরমেন্সে যদি যায়, দেখুন সিপিইউ এখন 4% 6% এরকম অ্যাভারেজ চলছে। সো আশা করছি এই যে আমি ফাইলটা এখন বানালাম, একটা ছোট্ট একটা ব্যাচ ফাইল ক্রিয়েট করলাম, এটা যখনই ওপেন করব সিপিইউ ইউটিলাইজেশনটা অটোমেটিক্যালি হাই হয়ে যাবে। ওকে, তো এটা ওপেন হয়নি, ওকে ওপেন হয়েছে,
এবার দেখুন এখানে আমার সিপিইউটা 100%-এ চলে গেছে। ওকে, মানে টোটাল 100-এ এখন থাকবে, যতক্ষণ এই ফাইলটা ওপেন থাকবে আমার সিপিইউ ইউটিলাইজেশনটাও 100-এর ওপরেই থাকবে। সো আমার কাজ হয়ে গেছে এখানে, আমার সিপিইউ ইউটিলাইজেশনটা বাড়ানোর দরকার ছিল। এইবার কি হবে, অটো স্কেলিং বেসিক্যালি সার্ভারটাকে এবারে মনিটরিং করছে এবং মনিটরিং করবে, এবং যখনই দেখবে যে এর সিপিইউটা 80%-এর ওপরে চলে গেছে, ওকে, যখনই দেখবে 80%-এর ওপরে চলে গেছে তখনও কি করবে, একটা সেকেন্ড সার্ভার এখানে ক্রিয়েট করবে। ওকে, তো এখানে 80%-এর ওপরেই তো রয়েছে, অ্যান্ড আমাদেরকে এখানে যেটা করতে হবে একটুখানি ওয়েট করতে হবে। সো চলুন একটুখানি ওয়েট করা যাক। সো আমি কিছুক্ষণ ওয়েট করলাম, অ্যান্ড যেহেতু আমার সার্ভারের কি হয়েছে, লোড অনেকটা বেশি রয়েছে, মানে 80%-এর ওপরেই রয়েছে, তো অটো স্কেলিং কী করেছে দেখুন, আরও একটা সার্ভার ক্রিয়েট করে দিয়েছে, এবং এটাতে কোনো নাম নেই, আমি এটার একটা নাম দিয়ে দিচ্ছি, সার্ভার 02 করে দিচ্ছি। ওকে, তো এখানে দেখুন একটা অটোমেটিক্যালি কিন্তু একটা সার্ভার ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড যদি আমি এখানে অ্যাক্টিভিটিতে যাই দেখুন এখানে একটা মানে শুরুও হয়ে গেছে। ওকে, মানে একটা নতুন লগ এখানে এসছে, এবং লগে যদি দেখতে চান তাহলে দেখুন এখানে লঞ্চিং এ নিউ EC2 ইনস্ট্যান্স আছে, এবং এখানে ডিটেলও লেখা আছে যদি আপনি পড়তে চান। ওকে, সো এখানে ডিটেল অনেক কিছু পাবেন, মনিটরিং, অ্যালার্ম, ট্রিগার, অনেক কিছু আছে। সো বেসিক্যালি হচ্ছে আপনার সার্ভারে লোড বেড়ে গেছে, এই আপনার একটা সার্ভার ছিল, একটার উপরে লোড অনেকক্ষণ ধরে 80%-এর ওপরে রয়েছে, তার জন্য অটো স্কেলিং কী করেছে, আরও একটা নতুন সার্ভার ক্রিয়েট করেছে, এবং সেটা হচ্ছে এই সার্ভারটা। ওকে, তো এটা রেডি হচ্ছে, এটাও একটুখানি টাইম নেবে হতে, আমরা জানি যে একটু টাইম নেয় এটা হওয়ার জন্যে। সো এই হচ্ছে টোটাল আপনার অটো স্কেলিং, এইভাবেই কাজ করতে থাকে। ওকে, তো এই দুটো সার্ভার এই মুহূর্তে চলছে। এইবার যদি দেখে অটো স্কেলিং আবার কি করবে, এই যে সার্ভারটা আছে এই সার্ভারটা রেডি হচ্ছে। ওকে, তো রেডি হওয়ার পরে কিন্তু অটো স্কেলিং সঙ্গে সঙ্গে এর পরের যে সার্ভার আছে সেটা ক্রিয়েট করবে না। ওকে, আমি যদি একটু ডিটেলে বোঝাই, আমি এখানে চলে যাচ্ছি অটোমেটিক স্কেলিংয়ে। এখানে দেখুন একটা অপশান আপনাকে আমি বুঝিয়েছিলাম, ইনস্ট্যান্স নিড আছে একটা অপশান ছিল, এবং এখানে আমি 250 সেকেন্ড দিয়েছিলাম, 250 সেকেন্ডস টু ওয়ার্ম আপ বিফোর ইনক্লুডিং ইন মেট্রিক। ওকে, মানে হচ্ছে কি, এই যে সার্ভারটা ক্রিয়েট হলো এই মাত্র, এই উপর যে সার্ভারটা যেটা আমি সিলেক্ট করেছি, এই সার্ভারটা ক্রিয়েট হয়েছে, দেখুন এটা কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি। তো অটো স্কেলিং কিন্তু কি করবে, যখন কোনো নতুন সার্ভার রেডি হবে সঙ্গে সঙ্গে কিন্তু সে এটার মনিটরিং করবে না। ওটা আমরা দিয়েছিলাম যে কতক্ষণ পর্যন্ত, মানে কতক্ষণ টাইম পরে এক্স্যাক্টলি মনিটরিং করা শুরু হবে, যেটা হচ্ছে বেসিক্যালি আপনার হেলথ চেক। যদি আমি এখানে যাই, এখানে ডিটেলে যদি যাই, আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি ডিটেলে, তাহলে যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন এখানে হেলথ চেক টাইপ যেটা আছে এটা 250 আছে। ওকে, মানে তুমি 250 সেকেন্ড পরে হচ্ছে EC2 ইনস্ট্যান্সকে মনিটরিং করা শুরু করবে। ওকে, আর এখানে একটা যেটা আছে অটোমেটিক স্কেলিং, এখানে গিয়ে দেখুন একটা আছে ইনস্ট্যান্স নিড, মানে কতক্ষণ পরে তুমি সেকেন্ড ইনস্ট্যান্স বা সেকেন্ড EC2 ইনস্ট্যান্সটা চাও। তো বেসিক্যালি সিনারিওটা কীরকম হচ্ছে, যে এই যে সার্ভারটা আছে এটা তো লোড কন্টিনিউ 250 না, মানে 80-র উপরে রয়েছে, এই জন্য অটো স্কেলিং কী করেছে, একটা সার্ভার ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে এইটা, এই সার্ভারটা ক্রিয়েট হলো। বাই চান্স যদি কোনো কারণে এই যে সার্ভারটা লঞ্চ হয়েছে, কোনো কারণে এই সার্ভারটা যদি রেসপন্স না করে, ঠিক আছে, রেসপন্স না করে বা কোনো রকম যদি ইস্যু হয়, তাহলে কি করবে, অটো স্কেলিং কিন্তু আরও একটা সার্ভার লঞ্চ করবে, এবং সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই টাইমটার উপরে। তো আমি এখানে 250 দিয়েছি, এর মানে অটো স্কেলিংকে আমি এটা বোঝাতে চাইছি যে সেকেন্ড যে তুমি সার্ভারটা ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পরেই তুমি 250 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবে। ওকে, 250 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করে দেখবে যে এই সার্ভারটা রেডি হয়েছে কি না অ্যাকচুয়ালি, এই যে সেকেন্ড সার্ভারটা যেটা ক্রিয়েট হলো। যদি কোনো কারণে 250 সেকেন্ড পার হয়ে যাওয়ার পরেও অটো স্কেলিং দেখে যে এই সার্ভারে কোনো রেসপন্স দিচ্ছে না, তখন ও কিন্তু আর একটা সার্ভার লঞ্চ করে দেবে। ওকে, এটাই হচ্ছে মেন অ্যাকচুয়াল কনসেপ্ট, ইনস্ট্যান্স নিড। ওকে, তো এটা হচ্ছে সেকেন্ডের জন্য। এরপর যদি আপনি আরও বেশি করে রাখেন, মানে ম্যাক্সিমাম যদি আরও 3, 4, 5 করে রাখেন, তখন এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবেই মানে স্টেপ বাই স্টেপ কাজ করে। ও একটা করে ইনস্ট্যান্স লঞ্চ করবে, 250 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে, ওয়েট করার পরে যদি দেখে যে এই সার্ভারটা পুরোপুরি রেডি, দেখুন এখানে 2/2 চেক পাস দেখাচ্ছে, মানে পুরোপুরি রেডি। তো এখন আপনার লোড দুটো সার্ভারের উপরে পড়তে পারে। তো অটো স্কেলিং কী করবে, নতুন আর কোনো সার্ভার বানাবে না। আপনার একটা সার্ভারের উপরে লোড যতই থাকুক না কেন, বাট আপনার আরেকটা সার্ভার যেটা আছে সেটা তো লোড নেই অতটা,
ওকে, এই যে সেকেন্ড সার্ভারটা ক্রিয়েট হলো, এটাতে তো এখন কোনো লোড নেই, এটা জাস্ট ক্রিয়েট হয়েছে এবং এটাতে আমি কিছু ম্যানুয়ালি লোড বাড়াইও নি। তো ও আর কি করবে, নতুন কোনো সার্ভার ক্রিয়েট করবে না। বাট বাই চান্স যদি এরকম হয় যে সার্ভার 2.0.2টা কোনো কারণে লঞ্চ হয়নি, বা লঞ্চ হওয়ার পরে কোনো কারণে মানে এমন কোনো ইস্যু এসছে যে এই সার্ভারটা কোনো রেসপন্স করছে না, তখন অটোস্কেলিং কিন্তু আরও একটা সার্ভার লঞ্চ করে দেয় এবং তার জন্য বেসিক্যালি 250 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করে একটা সার্ভার লঞ্চ হওয়ার পরে। ওকে, তো এটাই হচ্ছে ওয়ার্ম আপ টাইম। ওয়ার্ম আপ মানে হচ্ছে সার্ভারটা রেডি হওয়া, কতক্ষণ ধরে রেডি হচ্ছে। তো অ্যাক্টিভিটিতে যদি আমি যাই, এখানে দেখুন একটা সাকসেসফুল দেখাচ্ছে, এটা হচ্ছে প্রথমটা। মানে প্রথম যখন অটোস্কেলিং গ্রুপ কনফিগারেশন হয়েছিল তখন একটা লগ হয়েছিল, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে এবং এখানে 0 to 1 দেখাচ্ছে। মানে আমার একটা ক্যাপাসিটি থেকে বেড়ে 0 থেকে 1 হয়েছে, মানে 0 মানে কিছুই ছিল না, সেখান থেকে 1 হয়েছে। পরের যে লগ সেটাও সাকসেসফুল হয়েছে এবং এটা হয়েছে বেসিক্যালি সার্ভারে লোড বাড়ার জন্যে, এবং এটা হচ্ছে বেড়ে আপনার ক্যাপাসিটি 1 থেকে 2 হয়েছে। এরপরে কি হবে, আপনার যে ক্যাপাসিটি ছিল, আমি যে কনফিগারেশন করেছিলাম সেখানে ম্যাক্সিমাম আমি 2 দিয়েছিলাম, ঠিক আছে। তো এইবার যদি আমার এই দুটো সার্ভারের উপরে লোড বেড়ে অনেক কিছু হয়েও যায়, তাও কিন্তু অটোস্কেলিং 3 নম্বর সার্ভার কোনোভাবেই ক্রিয়েট করবে না, কারণ আমি ম্যাক্সিমাম দুটোই দিয়েছিলাম। তো এখন যদি দুটোর উপরে লোডও বাড়ে, অটোস্কেলিং মনিটরিং করবে, যদি দেখে যে এই সার্ভার দুটো কোনো কারণে কিছু হয়ে গেছে, মানে মানে সিপিইউ ইউটিলাইজেশন অনেক হাই রয়েছে, তাও কিন্তু ও আর একটা সার্ভার ক্রিয়েট করবে না। বাট যদি এরকম হয় যে আপনি এই সার্ভারটাকে ডিলিট করে দিলেন, সাপোজ এই যে নতুন সার্ভারটা ক্রিয়েট হলো, আমি যদি এটাকে ইনস্ট্যান্স স্টেটে গিয়ে টার্মিনেট করে দিই এবং ও যদি দেখে যে এই সার্ভারটা, এই যে নিচের সার্ভারটার লোড এখনও পর্যন্ত হাই আছে, যেরকম এখানে আমি করে রেখেছি, তাহলে কিন্তু অটোস্কেলিং আবার একটা সার্ভার ক্রিয়েট করে দেবে, বিকজ ও দেখছে যে এটার উপরে লোড বেশি রয়েছে, ও তখন আর একটা সার্ভার ক্রিয়েট করে দেবে যদি আপনি ম্যানুয়ালি ডিলিট করে দেন তাহলে। ওকে, অনেক কিছু এখানে আছে, আপনি যদি প্র্যাকটিক্যালটা নিজে করেন, আমি ডিটেলে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করছি, বাট যখন আপনি নিজে করবেন, একটা একটা করে আপনি করে দেখতে পারেন, তাহলে আপনি আরও ডিটেলে অনেক কিছু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কীভাবে কী কাজ হচ্ছে। ওকে, তো এই হচ্ছে টোটাল কনসেপ্ট অটো স্কেলিংয়ের। অ্যান্ড এই যে সার্ভারটা আছে, এটা আমি লোডটা ম্যানুয়ালি বাড়িয়েছিলাম, যদি এটা কেটে দিই তাহলে লোডটা এখন দেখুন কমে গেল। ওকে, এটা হচ্ছে সার্ভার 0 1, এর লোডটা কমে গেল। তো এখন এর সিপিইউটা একদম নর্মাল পজিশনে চলে এসছে, মানে সার্ভার 0 1 এর সিপিইউ ইউটিলাইজেশন একদম নর্মাল। ওকে, তো এইবার অটোস্কেলিং কী করবে, আবার কিন্তু মনিটরিং কন্টিনিউ করতে থাকে সার্ভারগুলোতে, এবং যখন দেখবে যে এই যে সার্ভার 0 2টা আছে বা 0 1টা যেটা আমি করেছিলাম, 0 1-এর লোড একদম কমে গেছে, তখন ও কী করবে, তখন ও দেখবে যে একটা সার্ভারে আমার কাজ চলে যাচ্ছে, ও কী করবে, একটা সার্ভারকে টার্মিনেট করে দেবে। ওকে, অটোমেটিক্যালি টার্মিনেট করে দেবে, বিকজ আপনার একটা সার্ভারই কাজ চলে যাচ্ছে, তো দুটো সার্ভার রেখে তো কোনো দরকার নেই, তখন ও অটোমেটিক্যালি সার্ভারটাকে টার্মিনেট করে দেবে। ওকে, এই হচ্ছে টোটাল জিনিসটা কাজ করে। সো এই হচ্ছে টোটাল অটো স্কেলিংয়ের প্রসেস। এবং এখানে আরেকটা জিনিস দেখে রাখুন, এটা হচ্ছে সার্ভার 0 1। ওকে, এর আইপিটা আমি কপি করে মনে হয় এখানে পেস্ট করেছিলাম, তো এই হচ্ছে ওয়েব পেজ ওপেন হয়েছে, এবং আমি যদি সার্ভার 0 2টাও করি তারও কিন্তু সেম পেজই ওপেন হবে। দেখুন, এটা কপি করলাম এবং এখানে গিয়ে যদি পেস্ট করে গো করি তাহলেও কিন্তু ওই সেম পেজই কিন্তু ওপেন হবে। ওকে, মানে দুটো সার্ভারই কিন্তু সেম সেম জিনিসই ওপেন হচ্ছে। সো মানে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে লোডটা দুটো এই ওয়েবসাইট মানে দুটো সার্ভারের মধ্যে ডিভাইড হয়ে যাবে। ওকে, তো এইভাবে বেসিক্যালি কাজ হয়। বাট এটা অ্যাকচুয়ালি কনফিগারেশনটা আমরা পরে যখন দেখবো লোড ব্যালেন্সিং, সেখানে আমরা ডিটেলে আরও কনফিগারেশন করব, এই লোডটা কীভাবে দুটো সার্ভারের মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো বেসিক্যালি আমরা লোড ব্যালেন্সিংয়ের মধ্যে দেখব। এখানে সেই জিনিসগুলো করা যাবে না, এখানে জাস্ট আমি দেখালাম কীভাবে অটো স্কেলিংটা অ্যাকচুয়ালি হচ্ছে। ওকে, তো আপনি যদি এখানে একটুখানি ওয়েট করেন তাহলে আপনি দেখতে পাবেন যে একটা সার্ভার অটোমেটিক্যালি টার্মিনেট হয়ে যাবে, অ্যান্ড এখানে আরও একটা নতুন লগ আপনার আসবে যে মানে ইনস্ট্যান্স স্টেট চেঞ্জ হচ্ছে, টার্মিনেট, এরকম একটা মেসেজ আপনাকে শো করবে। ওকে, তো আপনাকে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে। সো আমি এখানে আর কিছু করছি না। তো এই হচ্ছে টোটাল ছিল অটো স্কেলিংয়ের টোটাল মানে ভিডিও। আমি আপনাকে ম্যানুয়ালি সমস্ত কিছু মানে করে দেখালাম কীভাবে কনফিগারেশন করতে হয়, সমস্ত কিছু ডিটেলে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। স্টিল যদি আপনার কোনো ডাউট থাকে, কোনো ইস্যুস থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি কমেন্ট করে অবশ্যই জানান, আমি ডিটেলে এক্সপ্লেন আপনাকে করে দেবো যে কোথায় আপনার কি অসুবিধা হচ্ছে। ওকে, অ্যান্ড সমস্ত কিছু যখন হয়ে যাবে তখন কিন্তু একটা জিনিস করবেন, সেটা হচ্ছে ডিলিট করে দেবেন সমস্ত জিনিসটা, নাহলে কিন্তু আবার এই এএমআই যে আপনার ক্রিয়েট হয়েছে এগুলোর জন্য কিন্তু বিল আসতে থাকবে। সো এখানে একটা জিনিস আমি বলে রাখি, যখনই আপনার এই অটো স্কেলিং, আচ্ছা এটা হচ্ছে আপনার EC2 ড্যাশবোর্ড, অ্যান্ড অটো স্কেলিং যে গ্রুপ আছে, ওকে,
মানে ডিলিট করার যে পদ্ধতি আছে, সবার প্রথমে আপনি ডিলিট করবেন হচ্ছে অটো স্কেলিং গ্রুপটাকে। অ্যান্ড অটো স্কেলিং গ্রুপ যদি আপনি ডিলিট করেন তাহলে কি হবে, বেসিক্যালি এই যে দুটো সার্ভার চলছে এই দুটো সার্ভারও কিন্তু তার সাথে সাথে টার্মিনেট হয়ে যাবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। অটো স্কেলিং গ্রুপ এই সার্ভার দুটোকে লঞ্চ করেছিল, অটোমেটিক্যালি দুটো সার্ভার লঞ্চ হয়েছে। সো কি হবে, যখনই আপনি অটো স্কেলিং গ্রুপটাকে ডিলিট করে দেবেন, একদম যদি ডিলিট করে দেন তাহলে কি হবে, অটো স্কেলিং গ্রুপ যা যা সার্ভার ক্রিয়েট করেছে সমস্ত সার্ভারও কিন্তু টার্মিনেট হয়ে যাবে। তো সেটা আপনাকে কিন্তু বুঝে শুনে করতে হবে। দেখুন এই যে সার্ভারটা মানে অটো স্কেলিং গ্রুপটা আমি সিলেক্ট করলাম, এখানে গিয়ে যদি আমি ডিলিট করি, ওকে, ডিলিট করে যদি ডিলিটে ক্লিক করি তাহলে এই দুটো সার্ভারও তার সাথে সাথে টার্মিনেট হয়ে যাবে এক্ষুনি। ওকে, তো এটা অবশ্যই মনে রাখতে হবে। অ্যান্ড অলওয়েজ একটা জিনিস, আরও একটা জিনিস আপনাকে বলে রাখি যে EC2 ইনস্ট্যান্স কিন্তু আগে ডিলিট করবেন না। যখনই অটো স্কেলিং গ্রুপ কনফিগারেশন করবেন EC2 ইনস্ট্যান্স কিন্তু আগে ডিলিট করবেন না, তাহলে বেসিক্যালি কি হবে, অটোমেটিক্যালি আবার সার্ভার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, বিকজ অটো স্কেলিং কন্টিনিউ আপনার সার্ভারকে মনিটরিং করছে। যদি আপনি ম্যানুয়ালি কোনো সার্ভারকে ডিলিট করে দেন, ঠিক আছে, সমস্ত সার্ভারকে যদি টার্মিনেট করে দেন তাহলে অটো স্কেলিং দেখবে আমার কোনো সার্ভার এখন অ্যাভেলেবেল নেই, ও বেসিক্যালি কী করবে, আরও একটা সার্ভার ক্রিয়েট করে দেবে। এই জন্য অলওয়েজ রেকমেন্ডেড যে আগে আপনি গ্রুপটাকে ডিলিট করুন। সো আমি যখনই এখানে গ্রুপ ডিলিট করব, দেখুন এইগুলো আপনার অটোমেটিক্যালি টার্মিনেট স্টেটে চলে যাবে। একটুখানি ওয়েট করতে হবে, দেখুন এখানে শাটডাউন চলে আসলো। ওকে, তো এটা কিন্তু অলওয়েজ আপনাকে মনে রাখতে হবে। তো অটো স্কেলিং গ্রুপ যখনই ডিলিট হয়ে যাবে, সেকেন্ড যেটা কাজ সেটা হচ্ছে আপনি যাবেন লঞ্চ কনফিগারেশনে, অ্যান্ড লঞ্চ কনফিগারেশনটাও কিন্তু অবশ্যই ডিলিট করে দেবেন। বেসিক্যালি এই কনফিগারেশনগুলোর জন্য কোনো চার্জেস পে করতে হয় না, বাট স্টিল আপনার রেখেও কোনো কাজ নেই। তো জাস্ট সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে অ্যাকশানে গিয়ে এখানে দেখুন ডিলিট লঞ্চ কনফিগারেশন আছে, ডিলিট করে দিলাম। ওকে, সো ডিলিট হয়ে গেল। লাস্ট যেটা করতে হবে, এখানে EC2 ইনস্ট্যান্স তো অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাচ্ছে, যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি AMI-তে যাবেন। AMI-টাও কিন্তু অবশ্যই এখান থেকে ডিলিট করে দেবেন বা ডিরেজিস্টার করে দেবেন। এটাকে সিলেক্ট করতে হবে, অ্যাকশানে গিয়ে এখানে দেখুন ডিরেজিস্টার AMI আছে, এটা করব। অ্যান্ড AMI যখন ডিলিট হয়ে যাবে তারপরে কিন্তু আপনাকে এখানে যেতে হবে স্ন্যাপশটে। স্ন্যাপশট একটা ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি, এইটা সিলেক্ট করেও কিন্তু এখান থেকে অ্যাকশানে গিয়ে ডিলিট স্ন্যাপশট করবেন। এই জিনিসগুলো যদি ভুলে যান তাহলে কিন্তু আবার বিল পাঠিয়ে দেবে AWS, বিকজ এগুলো মানে স্পেস নিয়ে রাখছে, তো তার জন্য আপনার বিল আসতে পারে। ওকে, তো এই হচ্ছে টোটাল ছিল অটো স্কেলিং কীভাবে কনফিগারেশন করতে হয়, এবং সমস্ত জিনিসটা ম্যানুয়ালি আমি মানে ইনক্রিজ করে দেখালাম যে এটা কাজ করছে কিনা। সো আই হোপ কি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, মানে আমি যা যা দেখালাম। অ্যান্ড এরপরে আমরা শুরু করব হচ্ছে ইলাস্টিক লোড ব্যালেন্সার, এবং ইলাস্টিক লোড ব্যালেন্সারে কী কী মানে কনসেপ্ট কী আছে, থিওরি কী আছে, প্র্যাকটিক্যালি করে দেখব। সেখানেও আমাদের অটো স্কেলিংটা দরকার। সো সেখানে আমরা আরও ডিটেলে অনেক কিছু দেখব। ওকে, তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, যারা AWS শিখতে চায় তাদের সাথেও শেয়ার করুন ভিডিওটি। কোনো ইস্যুস থাকলে, কোনো মানে প্রবলেম হলে আপনি কমেন্ট করে জানান, অ্যান্ড ভিডিওটি শেয়ার করুন সবার সাথে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনার পছন্দ হয় ভিডিওটি। ওকে।